আসসালামু আলাইকুম। প্রথমেই আমি একটা শকিং তথ্য দেই। সেটা হচ্ছে যে আমরা এই যে স্কুল, কলেজ, ভার্সিটিতে এত কিছু পড়ি বা আমাদেরকে পড়ানো হয়, এস্টিমেট করে দেখা যাবে যে এর ৯০ থেকে ৯৫ ভাগ পড়ালেখা বাস্তবে ডিরেক্টলি জীবনে কখনো কোথাও কাজে লাগবে না। এবং এটা শুধু বাংলাদেশের বাস্তবতা না, এটা সারা পৃথিবীর বাস্তবতা। তো সবাই আমরা একটু অবাক হতে পারি, তাহলে এই যে পৃথিবীর দেশে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট এত পড়ালেখা করানোর জন্য, তার ৯০ থেকে ৯৫ ভাগ ডিরেক্টলি যদি কোথাও কোনো দিন কাজে না লাগে, তাহলে এত টাকা আমরা আসলে খরচ করছি কেন? সো এই প্রশ্নের উত্তরটা জানা খুব জরুরি, কারণ আমরা যদি পারপাস না জানি তাহলে একটা কাজ আমরা কেন করছি এবং করতে গিয়ে আমরা কী অ্যাচিভ করতে চাই এটা ক্লিয়ার না থাকলে ওই কাজটা কখনো পূর্ণাঙ্গভাবে ভালোভাবে কমপ্লিট করা সম্ভব হয় না। সো আজকে সেই প্রশ্নের উত্তরটাই আমরা দিতে চাই। সো আমরা যে পড়ালেখাটা করি অ্যাকচুয়ালি তার খুব অল্প অংশ ডিরেক্টলি কাজে লাগবে। তাহলে বাকি অংশের পারপাস কি? বাকি অংশের পারপাসকে এটার উত্তর এক একজন এক একভাবে দেবে, দিস ইজ ট্রু। সো আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যেটা বিলিফ আমরা সেটা বলতে চাই। আমরা মনে করি পড়ালেখার এই যে বিশাল আয়োজন, এর প্রধানতম লক্ষ্য হচ্ছে মানুষকে যোগ্য করে তৈরি করা। সো যোগ্য মানুষ আসলে কি? সো এইটা আমাদের যেটা ব্যাখ্যা, আমরা মনে করি 4টা গুণ থাকলে তাকে যোগ্য মানুষ বলা যেতে পারে, এবং এটা কিন্তু অ্যাবসলিউটলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সো এবং এটার কোনো ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং আসলে নাই। সো এক একজন হয়তো এক একভাবে ইন্টারপ্রেট করবে। সো কোন 4টা যোগ্যতা থাকলে আমরা মনে করি যে যোগ্য মানুষ হবে? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে চিন্তা করার ক্ষমতা, 2 নাম্বার আমরা বলি হচ্ছে লেগে থাকা, 3 নাম্বার বলি আত্মবিশ্বাস, আর 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবোধ। সো এই 4টা নিয়ে আলোচনাটা অ্যাকচুয়ালি অনেক বিস্তারিত। অ্যাটলিস্ট এটা নিয়ে আমি যখন ডিটেল কথা বলেছি 1 থেকে 1.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগে বেসিকটুকু বলতে। তো খুব সংক্ষেপে আমি এইভাবে এইটুকু প্রেজেন্ট করতে চাই যে এই যে 4টা যোগ্যতার কথা আমরা বললাম, এই 4টা যোগ্যতা তৈরিটা হচ্ছে আসলে পারপাস। সো একটা বাচ্চা যে অঙ্কটা করছে, ডিরেক্টলি অঙ্কটা হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি নিউটনস ল হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি সে যে গরু রচনাটা পড়লো ওইটা হয়তো কাজে লাগবে না, বাট এই রচনা পড়তে গিয়ে, অঙ্ক করতে গিয়ে, থিওরি পড়তে গিয়ে তার মধ্যে এই যোগ্যতাগুলো যদি তৈরি হয়, তাহলে বলা যাবে সে যোগ্য মানুষ হচ্ছে বা শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হচ্ছে। একটা বাচ্চা, আমি একটা অঙ্ক তাকে দেখালাম, তো সে মুখস্থ করে লিখে দিয়ে আসলো, তাহলে শিক্ষার উদ্দেশ্য আসলে পূর্ণ হবে না, কারণ এই অঙ্কটা হয়তো ডিরেক্টলি তার কাজে লাগবে না, কিন্তু লাগবে কি? এই অঙ্কটা করতে গিয়ে যে চিন্তার গভীরতায় সে ঢুকবে, তাহলে ওই চিন্তা করার যে প্রবণতাটা বা ক্ষমতাটা তার তৈরি হলো, সেটা আসলে কাজে লাগবে। একইভাবে ধরা যাক যে সেই অঙ্কটা করতে গিয়ে তাকে আমি কোনো হেল্প করলাম না, রেডিমেড কোনো সলিউশন দিলাম না, তাহলে সে কি একবার ট্রাই করবে, মিলবে না, আরেকবার ট্রাই করবে, মিলবে না, আরেকবার ট্রাই করবে, মিলবে না। সো সে যদি জানে যে এই অঙ্কটা পারা আসলে মূল টার্গেট না, মূল টার্গেট হচ্ছে চিন্তা করতে থাকা এবং নাম্বার 2 পয়েন্ট যেটা বলেছি লেগে থাকা, তাহলে তার লেগে থাকার একটা প্রবণতা তৈরি হবে। বাট আমি যদি ডিরেক্টলি কারো কাছে দেখে শুনে আমি অঙ্কটা কোনো রকম মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দিয়ে আসলাম, তাহলে আমার চিন্তা করার ক্ষমতাও তৈরি হলো না, লেগে থাকার প্রবণতাও তৈরি হলো না, তাহলে আমি যোগ্য মানুষ হলাম না। 3 নাম্বার আমরা বলেছিলাম আত্মবিশ্বাস। সো আত্মবিশ্বাস জিনিসটা কিভাবে তৈরি হয়? আমি যদি মোটিভেশন দিলাম আত্মবিশ্বাসী হও, এটা দিয়ে আত্মবিশ্বাস হবে না। আত্মবিশ্বাসী হতে হলে মানুষকে হচ্ছে একটা জিনিসের জন্য এফোর্ট দিতে হয়, ট্রাই করতে হয়। এই ট্রাইয়ের মাঝখানে তার অনেকবার ফেইলিউর আসতে পারে, কিন্তু এই ফেইল করতে করতে কখনো না কখনো সে হয়তো একটা জিনিস পেরে যাবে। এই যে সে অল্প একটু জিনিস পেরে গেল একবার, ওখান থেকে তার একটা কনফিডেন্স তৈরি হবে। সো এই যে শিক্ষার একটা লম্বা প্রক্রিয়া, 15-20 বছর ধরে আমরা পড়ালেখা করি। সো ইন কোর্স অফ দিস, এই জার্নির মাঝখানে সে যখন একটু একটু করে নিজে হাতে কলমে করে নিজের এফোর্টে একটা কিছু অ্যাচিভ করবে, ওখান থেকে তার কনফিডেন্স বিল্ড আপ হতে শুরু করবে। সো এই কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তাহলে আমরা দেখলাম যে তার চিন্তা করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা, কনফিডেন্স, এই 3টা মিলিয়ে তার মধ্যে এক ধরনের যোগ্যতা তৈরি হয়। এবং এরপরে আমরা যে পয়েন্টটা বলেছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবোধ। কারণ আমার এই যোগ্যতা তৈরি হলো, আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, তারপর আমি ঘুষ টুস খেয়ে হচ্ছে দুনিয়ার সর্বনাশ করে ফেললাম, তাহলে তো এটা ভয়ঙ্কর কথা। তো এই জন্য তার মধ্যে যে মূল্যবোধটা তৈরি হওয়া দরকার, কোনটা ভালো কোনটা মন্দ, এটার মধ্যে ডিফারেন্সটা বোঝা দরকার, এবং তার মধ্যে ওই মোটিভেশন তৈরি হওয়া দরকার, যাতে সে এই পুরো পৃথিবীর মানুষের জন্য ভালো কিছু করার তাড়না একটা তার মধ্যে তৈরি হয়। তো সেটাও শিক্ষা ব্যবস্থাকে তৈরি করে দিতে পারতে হবে। এবং সেই এতগুলো জিনিস কিভাবে হবে সেটার বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। এই যে যোগ্যতারগুলো কথা আমরা বলছি, এটা কেন বলছি? কারণ আমরা সহজেই কানেক্ট করতে পারবো। প্র্যাকটিক্যাল লাইফে একটা স্টুডেন্ট যখন তার জবে ঢুকবে, এন্টারপ্রেনারশিপে ঢুকবে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল লাইফে ঢুকবে, তখন আলটিমেটলি ওই অঙ্কটা, ওই গরুর রচনাটা তাকে ডিরেক্টলি হেল্প করবে না, হেল্প করবে এই কোয়ালিটিগুলো, যে সে চিন্তা করতে পারে যে কোনো একটা নতুন প্রবলেম নিয়ে, সেটার পেছনে সে লেগে থাকতে পারে, এবং তার ভিতরে কনফিডেন্স আছে যে সেটাকে সলভ করতে পারে। আর মূল্যবোধ তৈরির যে ব্যাপারটা বললাম, সেটা তো খুবই অনুমেয়। যে কারণ হলো যে একটা মানুষ যে কাজ করবে না কেন, তার পেছনে তার যে একটা নৈতিক ভিত্তি থাকা দরকার, সেটা একটা খুব জরুরি বিষয়।
কারণ আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বড় বড় এন্টারপ্রেনার কারা হয়েছে, যারা বিভিন্ন প্রবলেম দেখে মোটিভেটেড হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি প্রবলেম দেখে কেন মোটিভেটেড হব? তাহলে আমার ভিতর কিছু ভ্যালুজ থাকতে হবে, যে ভ্যালুজের কারণে আমি অন্যের কষ্ট দেখে কষ্ট পাবো, অন্যের প্রবলেমকে আমার নিজের প্রবলেম মনে করব। সো এই জায়গাটা যখন আমার তৈরি হবে তখন আমার মধ্যে স্বপ্ন তৈরি হবে, কারণ তার স্বপ্ন বুনে দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটার ভিতরে অনেকভাবে কাজ করার সুযোগ আছে। তো প্রথমত এইভাবে যে থিওরি জাস্ট পড়ছে, মুখস্থ করছে, লিখছে, মানে এটা তো একটা খুবই বোরিং প্রক্রিয়া। বাট যখন সে নিজের হাতে একটা ছোট্ট মোটর দিয়ে একটা ফ্যান চালিয়ে ফেললো, তখন হয়তো তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে, আমি পৃথিবীর অমুক বড় সমস্যাটা আমি সলভ করব। অথবা যখন সে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে তার মধ্যে একটা আনন্দ তৈরি হচ্ছে, সেটার থেকে তার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে যে আমি ওই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করতে পারবো। সো আজকের দিনে প্রবলেমগুলো আসলে অনেক বেশি প্রকট, কারণ যারা এখনকার দিনের প্যারেন্টস, তাদের চ্যালেঞ্জ আগের তুলনায় অনেক বেশি। আজকের এই ডিজিটাল ডিভাইস, তারপর সারাদিন মোবাইল গেমস, কার্টুন, সো সব কিছু মিলিয়ে বাচ্চাদের এখন কনসেন্ট্রেশন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আর এত সব চাকচিক্যময় বিনোদন, সেখানে একটা বাচ্চাকে পড়ালেখার মধ্যে আনা এটা অনেক কঠিন। সমস্ত সমস্যার সমাধানের জন্য তো একটা বীজ রোপণ করতে হয়। বিশাল একটা গাছ হয়তো অনেক দিন পরে হবে, বাট সেই বীজটা আজকে রোপণ করতে হবে। 1971-এ আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে যখন স্বাধীন করি, তখন হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিল যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি। সো এই জাতি আজকে প্রমাণ করেছে এই স্বাধীনতার 50 বছর পার করে যে আমরা লড়াকু জাতি এবং আমরা উই ক্যান ব্রিং চেঞ্জ। সো আমাদের ইতিহাসের মধ্যে আছে মাত্র 9 মাসের যুদ্ধে পাকিস্তানের মতো একটা ওয়েল অর্গানাইজড আর্মিকে আমরা পরাজিত করেছি, যেখানে বাংলাদেশের মানুষের না ছিল ট্রেনিং, না ছিল অস্ত্র, না ছিল কিছু। সো সেটা আমাদের জন্য খুব পজিটিভ ইন্সপিরেশন। বাট একই সাথে অনেক নেগেটিভ ঘটনাও যে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ একসময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এই সমস্যা সেই সমস্যা, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। বাট এই যে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি লং ওয়ে টু গো। সো আমরা একদিন পুরো বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াবো এবং সারা বিশ্বকে সুন্দর করার জন্য বাংলাদেশ একটা লিডিং রোল প্লে করবে। সো তার জন্য যে অন্যরকম প্রজন্ম দরকার, আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি।